ওয়েলকাম স্টুডেন্ট। আমি আজকে রাষ্ট্রবিজ্ঞানের থিওরির উপরে ভিডিও দেব। তোমরা এর আগে আন্তর্জাতিক সম্পর্কের উপর অনেকগুলো ভিডিও দেখছো, তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো তাত্ত্বিক একটা বিষয়। এটা হলো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সোশ্যালিজম। দেখো, সোশ্যালিজম বর্তমান পৃথিবীতে প্রকৃতপক্ষে কোনো দেশেই নাই। পূর্বতন সোভিয়েত ইউনিয়নে 1917 সালে নভেম্বর বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়ন দাবি করে যে তাদের রাষ্ট্র কাঠামো সমাজতান্ত্রিক। সেই রাষ্ট্র কাঠামো 1991 সালে পতন ঘটে এবং সোভিয়েতের সহযোগিতায় পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। বুলগেরিয়া, আলবানিয়া, যুগোস্লাভাকিয়া, রোমানিয়া প্রভৃতি দেশে। এছাড়া ভিয়েতনাম, উত্তর কোরিয়া, চীন, এইসব দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির অবসান ঘটে, আর পরবর্তীকালে কাঠামোগতভাবে উত্তর কোরিয়া, ভিয়েতনাম এবং চীনে সমাজতান্ত্রিক ব্যবস্থা আছে বলে দাবি করা হয়। কোন কোন লেখক তোমরা বিভিন্ন বইয়ে দেখবে যে চীন সাম্যবাদী রাষ্ট্র। পৃথিবীতে কোনো দেশেই সাম্যবাদী রাষ্ট্র, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হয়নি। এটা যেসব লেখাগুলো আছে ব্যাকরণগতভাবে ভুল লেখা আছে, সেটা আমরা অবশ্যই শিখব না। আর আমি আজকে সমাজতন্ত্র এটা আলোচনা করছি, আমাদের ইউপিএসসি সিলেবাসে থাকে, ডাব্লিউবিসিএস সিলেবাসে প্রশ্ন থাকে। আমাদের একাডেমিক যে সিলেবাস, বিএ মেজর কোর্স, বিএ মাইনর কোর্স, নেট পরীক্ষা, এমএ তে মার্ক্সবাদের এই সমাজতান্ত্রিক ব্যাখ্যাটা থাকে। দেখো, সমাজতন্ত্র এটা বিতর্কিত শব্দ এবং বিভিন্ন ধরনের সমাজতন্ত্রের কথা আমরা আলোচনা করতে পারি। কাল্পনিক সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সংস্কারমূলক সমাজতন্ত্র বা সংশোধনমূলক সমাজতন্ত্র, গণতান্ত্রিক সমাজতন্ত্র। তো আজকে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কার্ল মার্কস এবং তার ঘনিষ্ঠ বন্ধু এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন এবং তারা একাধিক গ্রন্থে, বিশেষ করে মার্কস বিভিন্ন গ্রন্থে সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা আজকে সায়েন্টিফিক যে সোশ্যালিজম, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এটা নিয়ে আলোচনা করব। মার্কস এঙ্গেলস স্পেশালি তাদের বিভিন্ন গ্রন্থে, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে 1848 সালে সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করেছেন। আবার মার্কস নিজেই ব্যক্তিগতভাবে তার ক্রিটিক অব দি বোথা প্রোগ্রাম গ্রন্থে সাম্যবাদের কথা আলোচনা করেছেন, সমাজতন্ত্রের কথা আলোচনা করেছেন। মার্কস বলেছেন সমাজতন্ত্র হলো সাম্যবাদের একটি প্রাথমিক স্তর। আমরা ঘুরিয়ে যদি বলি তাহলে এরকম যে সমাজতন্ত্রের উন্নত রূপ হলো সাম্যবাদ। মার্কস এঙ্গেলস এই সমাজতান্ত্রিক সমাজের লক্ষ্য সম্পর্কে আলোচনা করেছেন।
উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। তাদের মতে সমাজতন্ত্রের প্রধান এবং চূড়ান্ত লক্ষ্য হলো শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত করা। শ্রেণীহীন সমাজ মানে কি? সাম্যবাদী সমাজ। তাদের মতে সমাজতান্ত্রিক সমাজের লক্ষ্য হলো রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠিত করা। এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে সমাজতন্ত্র থেকে, সেই সমাজ হচ্ছে সাম্যবাদী সমাজ, কমিউনিজম। দেখো, আমরা বাংলা বইগুলিতে সোশ্যালিজম এবং কমিউনিজম একই অর্থে ব্যবহার দেখি। সেই কারণেতেই বিভিন্ন লেখক, দামি দামি নামি নামি লেখক, তারা ওই পূর্বতন সোভিয়েত ইউনিয়নকে সাম্যবাদী রাষ্ট্র বলেছেন, বর্তমান চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র বলেছেন। চীন কোনো মতেই সমাজতান্ত্রিক রাষ্ট্র নয়। সমাজতন্ত্রের আদর্শের কাছে বিশ্বায়ন প্রক্রিয়া, যেটা পুঁজিবাদের একটা নতুন কৌশল, লিবারালাইজেশন, নয়া উদারীকরণ বা উদারীকরণ, ব্যক্তি এবং রাষ্ট্রের, ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো, উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ প্রোডাকশন সেক্টরে স্টেটের কন্ট্রোল কমাবে, মার্কেটের ক্ষেত্রে স্টেট কন্ট্রোল কমাবে, ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে স্টেট কন্ট্রোল কমাবে। এটা হচ্ছে নয়া উদারনীতিবাদ। সাবেকি উদারনীতিবাদে যেমন ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, ঠিক নয়া উদারনীতিবাদে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে সাম্যবাদ, তাহলে দেখা যাচ্ছে যে সাম্যবাদ যেটা বলা হচ্ছে সোভিয়েত ইউনিয়নে ছিল, রোমানিয়া বুলগেরিয়াতে ছিল, পূর্ব জার্মানিতে ছিল, এগুলো কিন্তু যথাযথ ব্যাখ্যা নয় এবং এগুলি ব্যাকরণগতভাবে ভুল। তার কারণ সমাজতন্ত্র আর সাম্যবাদের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য সমাজতন্ত্রের সঙ্গে পুঁজিবাদের যে পার্থক্য, মৌলিক পার্থক্য, কিন্তু সাম্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের যে পার্থক্য সেটা কিন্তু মৌলিক পার্থক্য নয়। অর্থাৎ সমাজতন্ত্রের একটা উন্নত পর্যায় হলো সাম্যবাদ, কমিউনিজম। সেই কমিউনিজম পৃথিবীতে আজও প্রতিষ্ঠিত হয়নি। আমি আগেই বলেছি, এই তত্ত্ব আমরা বিশ্বাস করি বা না করি, এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের জানতে হবে, একাডেমিক ভাবে জানতে হবে। আর মার্ক্সবাদ বিতর্কিত একটা মতবাদ, সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেই আলোচনায় আমি যাচ্ছি না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সোশ্যালিজম জিনিসটা কি, এইটাই আমাদের কাছে আজকের আলোচনার মূল বিষয়। তো তাহলে সমাজতন্ত্র হলো সাম্যবাদে পৌঁছানোর একটি প্রাথমিক পর্যায়। মার্কস এঙ্গেলস তোমার ঐতিহাসিকভাবে সমাজ বিকাশের, অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকে সমাজ বিভিন্ন স্তরে বিভক্ত হয়েছে। আদিম সাম্যবাদী সমাজ, এটা প্রথম সমাজ, আদিম সাম্যবাদী সমাজ। এখানে সাম্য ছিল, এখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা ছিল না, এখানে কোনো শ্রেণী ছিল না, শ্রেণী শোষণ ছিল না, এখানে রাষ্ট্র ছিল না। তাই এটা আদিম সাম্যবাদী সমাজ। এখানে শ্রেণী শোষণ, শ্রেণী রাষ্ট্র ছিল না, এটা এই অর্থে সাম্য। কিন্তু আদিম এই অর্থে যে সেখানে প্রথমে উৎপাদনের উপকরণ ছিল না, মানুষ উৎপাদন করতে জানতো না, প্রথমে মানুষ খাদ্য সংগ্রহ করত। কিন্তু তারপরে যখন ধীরে ধীরে খাদ্য সংগ্রাহকের জায়গায় মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হয়েছে, কৃষি কাজ করতে শিখেছে, তখন উৎপাদনের উপকরণের বিভিন্ন হাতিয়ার ব্যবহার হয়েছে। সেই হাতিয়ারগুলো ছিল অনুন্নত, সেই কারণে এটা কিন্তু আদিম সাম্যবাদী সমাজ। মার্কস এঙ্গেলস ঐতিহাসিকভাবে উল্লেখ করেছেন যে আদিম সাম্যবাদী সমাজের গর্ভেই, বাইরে থেকে নয়, ওই সমাজের গর্ভ থেকেই, ওই সমাজ থেকেই আর একটি নতুন সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম হচ্ছে তোমার
স্লিভ সিস্টেম বা দাস সমাজ ব্যবস্থা। এই দাস সমাজ ব্যবস্থা হচ্ছে প্রথম শ্রেণী এবং শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা। এখানে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, রাষ্ট্র সৃষ্টি করেছে দাস মালিকরা, জমির মালিক তারা, তারা শোষক অত্যাচারী। দাসদের উপর শোষণ নিপীড়ন অত্যাচার বজায় রাখার জন্যই তারা রাষ্ট্র তৈরি করেছে, রাষ্ট্রের সঙ্গে জড়িত জেলখানা, পুলিশ ইত্যাদি বাহিনী তৈরি করেছে, আদালত তৈরি করেছে। কিন্তু এই শোষণ ভিত্তিক সমাজে যারা কৃতদাস তারা অত্যন্ত মানে সংগ্রামী, তাদের সংগ্রামী হতে হয়েছে। তাদের বড় অত্যাচার নিপীড়ন, মানে অকথ্য অত্যাচার, তাদেরকে মেরে ফেলা হতো, হত্যা করা হতো। তারা প্রতিবাদ করে, তারা বিপ্লব করে নতুন একটা সমাজ তৈরি করেছে, তার নাম হলো সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। এইভাবে সামন্ততন্ত্র প্রতিষ্ঠিত হলো। এবার এই সমাজটা শোষণের স্বরূপের পরিবর্তন ঘটলো, অর্থাৎ দাস সমাজের শোষণ যেভাবে হতো, যারা করত তাদের অবসান ঘটলো। দাস সমাজের দাস মালিকরাই সামন্ততান্ত্রিক সমাজে রূপান্তরিত হয়ে তারা সামন্ত প্রভুতে পরিণত হলো। তারাই জমির মালিক, তারাই অত্যাচারী, তারা শোষক, আর তারা রাষ্ট্র কাঠামো, রাজতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত, পরিচালনা করত। আর অন্যদিকে দাস সমাজে যারা দাস ছিল, কৃতদাস ছিল, তারা সামন্ততান্ত্রিক সমাজে ভূমিদাসে রূপান্তরিত হলো। কিছুটা তারা স্বাধীনতা পেয়েছিল, আর স্বাধীনতা পেয়েছিল বলেই এই ভূমিদাসদের মধ্যে থেকে একটা অংশ ব্যবসা করতে করতে তারা নদীর ধারে বসতি গড়ে তুলেছে, নদীর ধারে কারখানা গড়ে তুলেছে। তারা অতি সময়ে তারা উদীয়মান ধনিক আর বণিক শ্রেণীতে পরিণত হয়েছে। তাহলে কৃষকদের মধ্যে থেকে, ভূমিদাসদের মধ্যে থেকে তোমার ধনিক বণিক শ্রেণী, এবং তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে। কৃষকদের সংগঠিত করে সামন্তবাদের বিরুদ্ধে, অর্থাৎ সামন্ত প্রভুদের বিরুদ্ধে শ্রেণী সংগ্রামের মাধ্যমে কিন্তু এ সমাজের নেতৃত্ব দিয়েছে উদীয়মান ধনিক বণিক শ্রেণী। আর দাস সমাজের কৃতদাসরাই মানে কি বলবো, লড়াই করে সমাজের রূপান্তর ঘটিয়েছিল সামন্ত সমাজ প্রতিষ্ঠার। কিন্তু এখানে সামন্ত সমাজে তোমার দাসেরা কিন্তু ক্ষমতায় যেতে পারেনি, ক্ষমতায় গিয়েছে আগেকার যারা দাস মালিক, তারাই সামন্ত সমাজে সামন্ত প্রভুতে পরিণত হয়েছে। আর ভূমিদাসদের একটা অংশ যারা উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে নিল এবং নতুন একটা অর্থনীতি, পুঁজিভিত্তিক অর্থনীতি, অর্থাৎ ধনতান্ত্রিক সমাজ, যেটা হলো ক্যাপিটালিজম, যেটা আজকে পৃথিবীতে চলছে। আর ক্যাপিটালিজমের মধ্যে পরস্পর বিরোধী দুই শক্তি, একটা প্রলেতারি শ্রেণী, একটা বুর্জোয়া শ্রেণী, এই দুইয়ের মধ্যে লড়াই, বিপ্লবের মাধ্যমে নতুন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। এ কথা মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, এবং কিছু কিছু দেশে নামী মাত্র প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে সেই সব দেশে সমাজতন্ত্র টিকেনি। এটা আমাদের জানা কথা। এখন দেখো সমাজতান্ত্রিক রাষ্ট্রে, তাহলে আমরা দেখলাম যে পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোর গর্ভেই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ শ্রমজীবী মানুষ, অর্থাৎ দাস সমাজে যারা কৃষক ছিল তারা জমির মালিক ছিল না, তারা পুঁজিবাদী সমাজে শ্রমিকে পরিণত হয়েছে। যখন শিল্পায়ন ঘটে প্রথম দিকে, তখন কিন্তু প্রচুর লেবার বা শ্রমিক দরকার ছিল উৎপাদনের ক্ষেত্রে, কারখানা তৈরি করার ক্ষেত্রে। কিন্তু আজকের দিনের বিচারে কিন্তু শ্রমিক বেশি দরকার নেই, খুব কম দরকার। এটা দিয়ে বিচার করব না আমরা, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে, সেই সময়ের সমকালীন প্রেক্ষাপটে প্রচুর লেবার লাগতো কারখানাতে। আর সেই লেবার যখন নিযুক্ত করেছে, তখন মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, বুর্জোয়া শ্রেণী যত বেশি কারখানা তৈরি করবে, যত বেশি কারখানাতে শ্রমিক নিয়োগ করবে, তত তারা তাদের কবর খনকদের সৃষ্টি করবে। বাস্তবে তাই হয়েছে। আর
বুর্জোয়া শ্রেণী ভূমিদাসদের সংগঠিত করে তারা সামন্তবাদকে উচ্ছেদ করে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে, যেটা হলো উদারনীতিবাদী গণতন্ত্র। অর্থনীতি হচ্ছে মূলধন ভিত্তিক অর্থনীতি, মুনাফা ভিত্তিক অর্থনীতি। সুতরাং এখানে মার্কস এঙ্গেলস বলছেন যে অস্ত্র তারা তৈরি করছে মানে কি, অর্থাৎ ভূমিদাসদের অনেক, তারা জমির মালিক নয়, তারা ভূমিদাস ব্যবস্থা অর্থাৎ সামন্ত প্রথার উচ্ছেদ মানে কি, ক্যাপিটালিস্টদের ক্ষমতা বাড়ছে। এবার তারা কি করলো, ওই শ্রমিক ওই কৃষকদের শ্রমিকে পরিণত করলো। এবং মার্কস এঙ্গেলস বলছেন যে এই যে শ্রমজীবী শ্রেণী তৈরি করছে তারা, যারা উদীয়মান ধনী বণিক শ্রেণী, যারা বুর্জোয়া শ্রেণী, ধনবান শ্রেণী, তারা কিন্তু নিজেদের কবর খনকদের সৃষ্টি করছে, নিজেদের কবর খনক। তোমরা চলে এসো শহরে, কারখানায় কাজ করো। কৃষক চলে আসলো, কৃষক এখানে এসো, আগে সামন্ত প্রভুদের দ্বারা শোষিত অত্যাচারিত হতো, আর এখানে কারখানায় কাজ করতে এসে বুর্জোয়া শ্রেণী দ্বারা শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, শোষণ মুক্ত তারা হলো না। কিন্তু মার্কস এঙ্গেলস বলছেন যে অস্ত্র দিয়ে তারা সামন্তবাদকে উচ্ছেদ করেছে, সেই অস্ত্রটা আগামী দিনে তাদের বিরুদ্ধেই উদ্যত হবে। হ্যাঁ, তাই হয়েছে। পৃথিবীতে দিকে দিকে শ্রমিক শ্রেণী সংগঠিত হয়েছে, তারা ট্রেড ইউনিয়ন গঠন করেছে, তারা লড়াই করেছে। ইংল্যান্ডে ল্যাডাইট মুভমেন্ট, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছে, এবং মার্কস অনুমান করেছিলেন যে ইংল্যান্ডে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হবে। কিন্তু বাস্তবে রাশিয়াতে লেনিনের দক্ষ নেতৃত্ব, বলশেভিক পার্টির নেতৃত্বে সেখানে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। পরে তার পতন ঘটেছে। তাহলে সমাজতন্ত্রের লক্ষ্যটা কি? একদিকে পুঁজিবাদী সমাজের অশুভ শক্তিকে ধ্বংস করতে হবে। আমি আজকের আলোচনা হচ্ছে সমাজতন্ত্র। পুঁজিবাদী সমাজ অর্থাৎ পুঁজিবাদের গর্ভে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পুঁজিপতিরা তারা পরাজিত হয়েছে সমাজতান্ত্রিক বিপ্লবীদের কাছে, শ্রমিক শ্রেণীর লড়াইয়ের কাছে। সুতরাং তারা ভুলে না, তারা পুনরায় তারা আবার ফিরে আসতে চায়, তারা সমাজতন্ত্রকে সবসময় বানচাল করবার চেষ্টা করে। তাই যারা সর্বহারা শ্রেণী, শ্রমিক শ্রেণী, যারা রাষ্ট্র ক্ষমতাকে সমাজতান্ত্রিক ব্যবস্থাতে পরিচালনা করছেন, তারা কিন্তু পুঁজিবাদের এই যে শক্তি, পুঁজিবাদের যে চিহ্ন, সেটাকে বলা হয় অশুভ শক্তি, অশুভ খত। এবং পরাজিত বুর্জোয়া শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, তারা পুনরায় সমাজতান্ত্রিক বিপ্লবকে, সমাজতান্ত্রিক শ্রেণী সংগ্রামকে বাতিল করে দিয়ে বা সমাজতন্ত্রকে বাতিল করে দিয়ে পুনরায় বুর্জোয়া ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। যে শক্তি সমাজতান্ত্রিক ব্যবস্থাতে এরকম চেষ্টা করে তাকে বলে প্রতিবিপ্লবী শক্তি। তোমরা জানো যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে, তো সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি ঠিকঠাক ছিল না, সঠিক আদর্শ নিয়ে চলেনি। তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছে, ক্ষমতা লোভী, এবং মার্কিন যুক্তরাষ্ট্র শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল সেটাকে কাজে লাগিয়ে, এবং গর্বাচভ রাষ্ট্রনেতা, সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রের নায়ক মিখাইল গর্বাচভ, তিনি দাবি করেন যে আমি সমাজতন্ত্রে বিশ্বাসী, আমি কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী। কিন্তু আসলে তিনি পুঁজিবাদী প্রক্রিয়াকে, পেরেস্ত্রয়িকা, গ্লাসনস্ত, আমি পরে বলবো, এটা হলো পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, এইগুলিকে গ্রহণ করেছে এবং ভিতরে ভিতরে সমাজতন্ত্রকে বাতিল করে চেষ্টা করেছে। শেষ অবধি সমাজতন্ত্র ভেঙে গেছে এবং সোভিয়েত রাশিয়াতে তোমার পুঁজিবাদী রাষ্ট্র রাশিয়া তৈরি হয়েছে, এবং সোভিয়েত ইউনিয়ন থেকে আরো 15টা রাষ্ট্র তৈরি হয়েছে। এইগুলি আমাদের জানা কথা। তাহলে সমাজতন্ত্র, আমরা দেখছি যে সমাজতন্ত্রে তোমার ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হবে, উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন হবে রাষ্ট্রের উদ্যোগে,
সমাজের উদ্যোগে এখানে প্রত্যেকটা মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে আর কাজ অনুযায়ী মজুরি পাবে। এটা হলো সমাজতন্ত্রের অর্থনৈতিক ভিত্তি। সমাজতন্ত্রে একটাই শ্রেণী থাকবে, উৎপাদক শ্রেণী, শ্রমজীবী শ্রেণী, সর্বহারা শ্রেণী, খেটে খাওয়া শ্রেণী, মেহনতি মানুষের শ্রেণী। তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ছোট ছোট শ্রেণী এই শ্রেণীর মধ্যে থাকতে পারে। তারা কিন্তু প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী যার যা পেশা, যে যে কাজে দক্ষ, তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে আর কাজ অনুযায়ী মজুরি পাবে। দেখো, সর্বহারা শ্রেণী একটাই শ্রেণী, এই শ্রেণীর মধ্যে থেকেই শাসক শ্রেণী, যারা শাসকে পরিণত হবে সর্বহারা শ্রেণীর মধ্যে। সর্বহারা শ্রেণীর অন্য অংশ তাদেরকে রিকল করতে পারবে, তাদেরকে পদচ্যুত করতে পারবে। গণতন্ত্রে একটা নির্দিষ্ট সময় পরে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু সমাজতন্ত্রে তা পারে না। কিন্তু আমরা এখানে দেখি, যদি চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থা দেখি, সেখানে তো জিনপিং এর একনায়কত্ব আছে, ডিক্টেটরশিপ আছে, তাকে তো ক্ষমতাচ্যুত করতে পারে না। ক্ষমতাচ্যুত করতে গেলে সেই বিরোধী শক্তিকে কঠোর হাতে দমন করছে। সেখানে সর্বহারা শ্রেণীর কোনো নিয়ন্ত্রণ নাই। চীনে বহু দরিদ্র মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নেই। তাহলে আমরা দেখছি সমাজতান্ত্রিক ব্যবস্থাতে মার্কস এঙ্গেলস বলছেন যে কিছু বিষয় আমরা অর্থনৈতিক বিষয় থাকবে, সমাজতন্ত্রের অর্থনৈতিক বিষয় কি কি থাকবে এগুলো আমরা উল্লেখ করবো। 1 নম্বর পয়েন্ট আকারে বলি, সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানাকে অবসান ঘটানো হবে। পুঁজিবাদী ব্যবস্থাতে যে ব্যক্তি মালিকানা থাকে, সেখানে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের উপকরণগুলি মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় আর তারা অতিরিক্ত মুনাফা ভোগ করে। বলা হয় চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের ফলে দ্রব্যের দাম নির্ধারিত হয়, কিন্তু এখানে সরকার নিয়ন্ত্রণ করে না পুঁজির মালিকদের। সমাজতন্ত্রে এই ব্যক্তি মালিকানা, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটানো হয়। 2, সমাজতন্ত্রের অর্থনৈতিক কাঠামোতে উচ্চ হারে আয়কর বসানো হবে, মানে ট্যাক্সটা প্রত্যেকটা মানুষকে দিতে হবে, প্রত্যেকটা মানুষ কাজ পাবে, কাজের একটা অংশ অর্থাৎ মজুরির একটা অংশ আয়কর হিসাবে রাষ্ট্র দেবে, রাষ্ট্রীয় ফান্ডের পরিপূর্ণতা বজায় রাখবার জন্য। 3, উত্তরাধিকার, সমাজতান্ত্রিক ব্যবস্থাতে উত্তরাধিকার বিলোপ করা হবে, কোনো উত্তরাধিকার আইন থাকবে না, এখানে যোগ্যতাই হবে বড় মাপকাঠি। 4, দেশত্যাগী যারা সমাজতন্ত্রে দেশত্যাগী এবং যারা বিদ্রোহী, সমাজতন্ত্রকে বাতিল করতে চাই, তাদের সম্পত্তি বাতিল করা হবে। 5 নম্বর অর্থনৈতিক বিষয় হচ্ছে রাষ্ট্রীয় পুঁজির কেন্দ্রীকরণ। যত ক্যাপিটাল থাকবে, ব্যক্তিগত মালিকানা থাকলে কি হয়, ক্যাপিটাল মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, কিন্তু সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা থাকছে না, রাষ্ট্রীয় মালিকানা, তাই পুঁজি রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসবে এবং পুঁজি বিনিয়োগ হবে রাষ্ট্রের উদ্যোগে, আর পুঁজি বিনিয়োগ করে যে প্রফিট হবে তা জমা হবে রাষ্ট্রের কাছে, আর রাষ্ট্র তার থেকে ডিস্ট্রিবিউশন করবে উন্নয়ন খাতে, সামরিক খাতে, বিভিন্ন দিকে। 6 নম্বর অর্থনৈতিক ভিত্তি সমাজতন্ত্রে যোগাযোগ এবং পরিবহনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, আর যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে, রাষ্ট্রের হাতে কেন্দ্রীকরণ করা হবে যোগাযোগ ব্যবস্থাতে। 7 নম্বর অর্থনৈতিক দিক হলো রাষ্ট্রীয় মালিকানায় কারখানা চলবে, জমিতে সমবায় প্রথা চলবে, জমির উর্বরা শক্তিকে বৃদ্ধি করবে রাষ্ট্রের উদ্যোগে, রাষ্ট্রীয় উদ্যোগে তোমার পতিত জমি উদ্ধার হবে এবং জমির ধরন চেঞ্জ করবে রাষ্ট্র। 8 নম্বর সমাজতন্ত্রের অর্থনৈতিক যে বিষয়,
অর্থনৈতিক উদ্দেশ্য। অর্থনৈতিক উদ্দেশ্য কি সমাজতন্ত্রের? সকলের সামর্থ্য অনুযায়ী শ্রম করতে বাধ্য, শ্রম করতেই হবে। পুঁজিবাদে আমরা কি দেখি যে ব্যক্তি মালিকানা থাকে, সবাই কাজ পায় না, বেকারত্ব বেশি। কিন্তু সমাজতন্ত্রে কাজ করাটা কম্পালসরি, বাধ্যতামূলক। যে কাজ করবে না সে খেতেও পাবে না, কাজ প্রত্যেকে করতে হবে। কিন্তু যদি অসামর্থ্য হয় তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হবে না। যদি শিশু হয়, বৃদ্ধ বৃদ্ধা হয়, তাদের দায়িত্ব কিন্তু রাষ্ট্রকে গ্রহণ করতে হবে সমাজতন্ত্রে। তো সকলের সামর্থ্য অনুযায়ী কাজ করবে, শিল্প বাহিনী তৈরি হবে, শ্রমিকদের বাহিনী তৈরি হবে, কৃষকদের বাহিনী তৈরি হবে, কৃষি ক্ষেত্রে তারা উৎপাদন কার্য করবে। 9 নাম্বার অর্থনৈতিক উদ্দেশ্য। 9 নাম্বার শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য দূর করতে হবে। সমাজতন্ত্রের এটা একটা উদ্দেশ্য। গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য থাকে। গ্রামে অনেক মানুষ থাকেন, 80% গ্রাম থাকতে পারে, 70% গ্রাম থাকতে পারে। তাহলে সেই গ্রামের মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল, অফিস, আদালত সব থেকে বঞ্চিত হয়। তাই গ্রাম এবং শহরের মধ্যে তোমার পার্থক্য দূর করতে হবে। আর শারীরিক পরিশ্রম আর মানসিক পরিশ্রম, শারীরিক মানে কায়িক পরিশ্রম আর মানসিক পরিশ্রম, এই দুয়ের মধ্যে পুঁজিবাদে ব্যাপক পার্থক্য থাকে। সমাজতন্ত্রেও কিছুটা থাকবে, কিন্তু সেটা দূর করতে হবে। এটা সমাজতান্ত্রিক ব্যবস্থার টার্গেট। তাহলে 10 নাম্বার অর্থনৈতিক উদ্দেশ্য। সরকারি স্কুলে শিশুদের বিনা খরচে বাধ্যতামূলকভাবে শিক্ষা দেওয়া হবে এবং এবং উৎপাদনের সঙ্গে শিক্ষা ব্যবস্থা যুক্ত থাকবে। অর্থাৎ শুধু পুঁথিগত বিদ্যা নয়, এ বিদ্যা বা শিক্ষা ব্যবস্থা উৎপাদন ভিত্তিক হবে। 11 সমাজতন্ত্রের অর্থনৈতিক উদ্দেশ্য হলো 11 নাম্বার পরিকল্পিতভাবে অর্থনীতি গ্রহণ করতে হবে। পরিকল্পিত অর্থনীতি, রাষ্ট্র পরিকল্পিতভাবে 1 বছর বা 2 বছর বা 5 বছর পরিকল্পনা গ্রহণ করবে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি ঘটাবার জন্য। রাষ্ট্রের উদ্যোগে শিল্প কারখানা গড়ে উঠবে, রাষ্ট্রের উদ্যোগে কৃষি কাজ হবে এবং 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 দেশের মধ্যে যাতে আঞ্চলিক বৈষম্য না থাকে। আর্থিক দিক থেকে কোনো অঞ্চল বেশি অর্থনৈতিক দিকে উন্নত আর কোনো অঞ্চল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, তা কিন্তু থাকবে না। এই আঞ্চলিক বৈষম্য দূর করা হবে। এগুলো হচ্ছে আমরা আলোচনা করলাম অর্থনৈতিক উদ্দেশ্য বা অর্থনৈতিক লক্ষ্য সমাজতন্ত্রের। 2 সমাজতন্ত্রের রাজনৈতিক উদ্দেশ্য। রাজনৈতিক উদ্দেশ্য কি? সমাজতান্ত্রিক রাষ্ট্র থাকবে সর্বহারা শ্রেণীর হাতে, ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট। শ্রমজীবী জনগণ রাষ্ট্রকে পরিচালনা করবে। এখানে রাষ্ট্র বসে থাকবে না, রাষ্ট্র উৎপাদন ব্যবস্থার বিকাশ ঘটাবে, রাষ্ট্র বিজ্ঞান কারিগরি বিদ্যার শিক্ষা সংস্কৃতির ব্যাপক উন্নতি ঘটাবে। পুঁজিবাদী রাষ্ট্রে যেখানে এরকম ব্যবস্থা থাকে না। সমাজতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক উদ্দেশ্য নৈরাজ্যবাদীদের মতো রাষ্ট্রকে কৃত্রিমভাবে শক্তি প্রয়োগ করে বিলুপ্ত করা হবে না। রাষ্ট্রকে রাষ্ট্র আপনা আপনি উবে যাবে। মার্কস এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন উইদারিং অফ দি স্টেট। অর্থাৎ সমাজতন্ত্র যখন উন্নত হবে, বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার ব্যাপক উন্নতি এবং সেগুলি প্রয়োগ, পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নতি, গ্রাম শহরের মধ্যে পার্থক্য দূর হয়ে যাবে এবং এবং কায়িক পরিশ্রম ও মানসিক পরিশ্রমের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তখন কিন্তু রাষ্ট্রের প্রয়োজন থাকবে না। সমাজতান্ত্রিক রাষ্ট্রে একটা শ্রেণী থাকছে, সর্বহারা শ্রেণী। কিন্তু সমাজতন্ত্রে যখন সাম্যবাদে পৌঁছাবে তখন রাষ্ট্রের প্রয়োজন থাকবে না, রাষ্ট্র আপনা আপনি চলবে এবং প্রতিটা মানুষ সাম্যবাদী রাষ্ট্রে আগামী দিনে যে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, এটা কাল্পনিক অনেকে বলেন। যাই হোক, এটা সমাজ বিকাশের নিয়ম অনুযায়ী তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। 3 নাম্বার সমাজতান্ত্রিক রাষ্ট্রের 3 নাম্বার
উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক উদ্দেশ্য। সমাজতান্ত্রিক রাষ্ট্রের সমাজতন্ত্র বিরোধী যে সংস্কৃতি সেটাকে ধ্বংস করা হবে। সমাজতান্ত্রিক সংস্কৃতি দূর করে দিয়ে পুঁজিবাদের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, যে কালচারগুলো রয়েছে, পুঁজিবাদের পক্ষে যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে সেগুলিকে ধ্বংস করা হবে। আর সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণ হবে সমাজতান্ত্রিক ব্যবস্থার পক্ষে, অর্থাৎ পলিটিক্যাল কালচার সামাজিকীকরণের মাধ্যমে সমাজতন্ত্রের পক্ষে গড়ে তোলা হবে। অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থাতে রাজনৈতিক সংস্কৃতি হবে এমনই যে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস, অনুভূতি, আবেগ, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে, অনুকূল দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। কিন্তু এটা প্রতিকূল দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে পারে, কিন্তু সমাজতান্ত্রিক ব্যাখ্যাতে এই ধরনের সংস্কৃতি বলা হয়। সমাজতন্ত্রের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কি? সমাজতন্ত্রের সংস্কৃতির চূড়ান্ত লক্ষ্য কি? শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত করা, শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠিত করা। এখানে প্রত্যেকটা মানুষের মানসিকতা হবে যে আমরা সামর্থ্য অনুযায়ী কাজ করব, কাজে ফাঁকি দেব না। এই সংস্কৃতি আমরা প্রত্যেকেই কাজ করব, আর আমরা কাজ অনুযায়ী মজুরি পেলেই হলো। কিন্তু কাজ অনুযায়ী মজুরি পেলে শ্রমজীবী মানুষের জীবনযাপন ভালো নাও হতেও পারে। স্বাভাবিক জীবনযাপনের জন্য যেটুকু মজুরি দরকার তার অভাব থাকতে পারে। সেই জন্য শ্রমজীবী মানুষের মধ্যে সংস্কৃতি, কাজের প্রতি তাদের ভক্তি, কাজের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি এমনই হবে যে তারা ভাববে যে আগামী দিনে সাম্যবাদ, কমিউনিজম প্রতিষ্ঠিত হবে। সেখানে আমরা প্রত্যেকেই কাজ পাবো, সামর্থ্য অনুযায়ী কাজ পাবো, কাজ করব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী মজুরি পাবো। আমারও বলছি, সমাজতন্ত্রে সামর্থ্য অনুযায়ী কাজ অনুযায়ী মজুরি। আর সাম্যবাদ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে সামর্থ্য অনুযায়ী কাজ, প্রয়োজন অনুযায়ী মজুরি। সমাজতন্ত্রে কাজ অনুযায়ী মজুরি, প্রয়োজন অনুযায়ী মজুরি নয়। সাম্যবাদে সামর্থ্য অনুযায়ী কাজ, প্রয়োজন অনুযায়ী মজুরি। এমন একটা স্বাধীন সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে শ্রেণী থাকবে না, যেখানে রাষ্ট্র থাকবে না, যেখানে শোষণ থাকবে না, যেখানে রাষ্ট্র আপনি বিলুপ্ত হয়ে যাবে। নৈরাজ্যবাদীদের মতো সমাজতন্ত্রে এই কথা বলা হয় না যে রাষ্ট্রকে কৃত্রিম ভাবে শক্তি প্রয়োগ করে রাষ্ট্রকে ধ্বংস করে ফেলতে হবে, রাষ্ট্রের বিলুপ্ত ঘটাতে হবে। নৈরাজ্যবাদীদের মতো ব্যক্তিগত মালিকানাকে জোর করে তুলে দিতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে ব্যক্তি মালিকানাকে তুলে দিয়ে সেখানে সমবায় প্রথা চালু হবে। সুতরাং নৈরাজ্যবাদীদের মতো সমাজতন্ত্রের বিশ্বাসী মার্ক্সবাদী যারা, তারা কিন্তু রাষ্ট্রকে ওইভাবে বিলুপ্ত করার কথা বলেননি। রাষ্ট্র আপনা আপনি শুকিয়ে যাবে, রাষ্ট্র আপনা আপনি উবে যাবে, বাষ্প হয়ে যাবে ইত্যাদি। নেক্সট আমরা আলোচনা করব সমাজতান্ত্রিক সমাজের কিছু নিজস্ব বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ সমাজতান্ত্রিক সমাজের টার্গেট বা সমাজতান্ত্রিক সমাজের অবজেক্টিভ বা উদ্দেশ্য নিয়ে আলোচনা করলাম। এখন আমি পয়েন্ট আকারে সমাজতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক সমাজের নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, সমাজতান্ত্রিক সমাজে বিশেষ ধরনের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়। মার্কস এঙ্গেলস বলেছেন যে মানুষকে ইতিহাস পরিচালনা করে না, মানুষকে ইতিহাস পরিচালনা করে না, ইতিহাসকে পরিচালনা করে মানুষ। তাই মার্কস ঐতিহাসিক বস্তুবাদের সাহায্যে
অতীতের সমাজগুলিকে বিভিন্ন ভাগে, বিভিন্ন স্তরে ভাগ করেছেন। মানব সভ্যতার প্রথম স্তর আদিম সাম্যবাদী সমাজ, দ্বিতীয় স্তর দাস সমাজ ব্যবস্থা, এবং এটা প্রথম শ্রেণী ও শোষণ ভিত্তিক সমাজ, এবং এই সমাজে রাষ্ট্রের উদ্ভব হয়েছে প্রথম। তৃতীয়ত ফিউডালিজম বা সাম্যবাদী সামন্ততান্ত্রিক সমাজ। এই সমাজের শ্রেণী বিন্যাস জটিল। সামন্ত প্রভু, ভূমিদাস, এখানে রাজতন্ত্র ছিল। সামন্ত প্রভুদের মধ্যে তিনটি ভাগ ছিল: বড় সামন্ত, মাঝারি সামন্ত, ছোট সামন্ত। আর ভূমিদাসরা কিছুটা স্বাধীনতা পেয়েছিল বলে এই সমাজে আবার উদীয়মান ধনিক বণিক শ্রেণী সৃষ্টি হয়েছে। তাই এই সমাজের শ্রেণী বিন্যাসটা জটিল এবং শ্রেণী শোষণও জটিল। তারপরে চতুর্থ যে সমাজ, সেটা হলো ধনতান্ত্রিক বা ক্যাপিটালিজম বা পুঁজিবাদী সমাজ। এই সমাজ পৃথিবীর প্রায় দেশেই এখন চলছে। আর এই পুঁজিবাদী সমাজে গর্ভেই তৈরি হবে সমাজতান্ত্রিক সমাজ। এই সমাজতান্ত্রিক সমাজের ক্ষেত্রে মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন যে এ যাবৎকাল সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ প্রথম শ্রেণী ভিত্তিক সমাজ দাস সমাজ ব্যবস্থা, দাস মালিক এবং দাসদের মধ্যে শ্রেণী সংগ্রাম হয়েছে। সেই শ্রেণী সংগ্রামের ইতিহাস লক্ষ্য করা যায়। সামন্ত সমাজে ভূমিদাস এবং সামন্ত প্রভুদের মধ্যে যে লড়াই, শ্রেণী সংগ্রামের ইতিহাস, শ্রেণী বিপ্লবের ইতিহাস। আর অতীতের এই দুটো শ্রেণী বিভক্ত সমাজে যেহেতু শোষিত বঞ্চিত, অর্থাৎ ভূমিদাস অর্থাৎ দাস সমাজে দাসরা আর সামন্ততান্ত্রিক সমাজে ভূমিদাসরা লড়াই করে তারা যদি জিততে পারে, তাহলে এই পুঁজিবাদী সমাজের যারা বুর্জোয়া শ্রেণী তারা তো পরাজিত হবেই। অতীতে দাস মালিকরা যেমন পরাজিত হয়েছে, অতীতের সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভুরা যেমন পরাজিত হয়েছে, তেমনি এই বুর্জোয়া সমাজে উদারনৈতিক গণতন্ত্রে বুর্জোয়া শ্রেণীর পতন অনিবার্য। আর প্রলেতারিয়েট, সর্বহারা শ্রেণী, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জয় অনিবার্য, তারা জিতবেই। এইভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই সমাজতান্ত্রিক সমাজের তোমার ভিত্তি হলো অর্থনৈতিক ভিত্তি হলো তোমার অর্থনৈতিক ভিত্তি হলো মূলধন ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, পুঁজি ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, মুনাফা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা। পুঁজি বিনিয়োগ হবে, তোমার উৎপাদন হবে, এবং সেটা লাভের আশায়, মানুষের প্রয়োজনের আশায় নয়। তাই এই রাষ্ট্র কাঠামোতে শ্রেণী থাকবেই, কিন্তু সমাজতান্ত্রিক সমাজে এই শ্রেণী বিরোধ থাকবে না। এখানে সমাজের মূল ভিত্তি অর্থনীতি, আর অর্থনীতির উপরে রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, আইন, আদালত, বিচার ব্যবস্থা গড়ে ওঠে। এইগুলিকে বলা হয় উপরি কাঠামো, সুপার স্ট্রাকচার। এই সুপার স্ট্রাকচারের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটা শ্রেণী বিভক্ত সমাজে যাদের অর্থনৈতিক বিষয়ের উপরে আধিপত্য থাকে, তারাই এই উপরি কাঠামোতে আধিপত্য বিস্তার করে। তাই আজকে ক্যাপিটালিজমের যে রাষ্ট্র কাঠামো, সেখানে কাদের আধিপত্য? ধনীদের আধিপত্য। রাজনীতিতে ধনীদের আধিপত্য, যেহেতু অর্থনীতি ক্ষমতা তাদের হাতে, তাই রাজনীতি, আইন, বিচার, শিক্ষা, সংস্কৃতি সবই ধনীদের নিয়ন্ত্রণে। সমাজতন্ত্রে কিন্তু তা থাকবে না। সমাজতন্ত্রে রাষ্ট্রের ক্ষমতা হলো সর্বহারা শ্রেণী। এই শ্রেণীর মধ্যে অনেকগুলো ছোট ছোট শ্রেণী থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, মাঝারি দোকানদার, বিভিন্ন থাকতে পারে, কিন্তু তাদের শ্রেণী কিন্তু একটাই। এই শ্রেণী উপরি কাঠামোতে আধিপত্য বিস্তার করবে। এই শ্রেণীর হাতেই উৎপাদনের ক্ষমতা থাকবে। উৎপাদন হবে শ্রেণীভিত্তিক, এই উৎপাদন হবে মুনাফা ভিত্তিক নয়। মুনাফা অবশ্যই থাকবে, রাষ্ট্রের মালিকানা থাকবে, কিন্তু মূল টার্গেট মুনাফা করা নয়, শ্রমিকদের শোষণ করে মুনাফা নয়, যেটা পুঁজিবাদে উদ্বৃত্ত মূল্য, অর্থাৎ শ্রমিক যে বাড়তি মূল্য সৃষ্টি করছে সেটা মালিক ভোগ করে।
এবং এটা শোষণ করে মালিক শ্রমিককে। এখানে কিন্তু সমাজতন্ত্রে তা থাকবে না। সমাজতন্ত্রের রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে, এদের অর্থনীতিতে এদের এদের আধিপত্য, একটা শ্রেণীর আধিপত্য, আবার এদের উপরিকাঠামো, রাজনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি সব ক্ষেত্রেই এদের আধিপত্য, একটা শ্রেণীর আধিপত্য। নাম্বার 2, সমাজতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো তোমার বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অসমাজতান্ত্রিক বিপ্লব পৃথিবীতে অনেক ঘটেছে। তোমরা জানো যে অসমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, তোমার বিপ্লব না হলে স্বাধীনতার যুদ্ধ, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে আমেরিকা স্বাধীনতা লাভ করেছে। আমেরিকা সংবিধান তৈরি করেছে জাহাজ মালিক, সে দেশের শিল্পপতি, সে দেশের মূলধন মালিকরা। সেখানে দরিদ্র কৃষক শ্রমিক তাদের কোনো প্রতিনিধি ছিল না ফিলাডেলফিয়া সম্মেলনে। 1789 সালে যে ফরাসি বিপ্লব, সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে ফরাসি দেশের যারা ধনিক বণিক শ্রেণী শিল্পপতি, তারা তাদের স্বার্থকে কায়েম করবার জন্য, অর্থাৎ যে জায়গায় বসে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, রাজতন্ত্রকে ব্যবহার করে, স্বৈরাচারী রাজতন্ত্রকে ব্যবহার করে যাজক এবং অভিজাতরা শোষণ করত, সেই শোষণের জায়গাটা ফরাসি বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতা দখল করবার চেষ্টা করেছে। এটা বুর্জোয়া বিপ্লব, অসমাজতান্ত্রিক বিপ্লব। আমেরিকা স্বাধীনতার যুদ্ধ অসমাজতান্ত্রিক। আবার ফরাসি দেশে পরে যে বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব, অসমাজতান্ত্রিক বিপ্লব। ফরাসি দেশে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে, অসমাজতান্ত্রিক বিপ্লব। ওখানে বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় এসছে। 1848 সালের যে ফেব্রুয়ারি বিপ্লব, তার মাধ্যমে বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় এসছে। রাশিয়াতে 1917 সালে ফেব্রুয়ারি মাসে যে প্রথম বিপ্লব হয়, কেরেনস্কি সরকার প্রতিষ্ঠিত হয়, নেতৃত্ব দিয়েছে মেনশেভিক পার্টি, কেরেনস্কি। সে বিপ্লব কিন্তু অসমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব হলো লেনিনের নেতৃত্বে 1917 সালে নভেম্বর মাসে যে বিপ্লব বা অক্টোবর বিপ্লব, এর মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লব। চীনে যে বিপ্লব হয়েছে ওটা সমাজতান্ত্রিক বিপ্লব বলা যাবে না, ওটা হচ্ছে নয়া গণতান্ত্রিক বিপ্লব, নতুন ধরনের বিপ্লব। চীনের নয়া গণতান্ত্রিক বিপ্লব সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার জন্য লেনিনের নেতৃত্বে নভেম্বর মাসে যে সমাজতান্ত্রিক বিপ্লব, সেই সমাজতান্ত্রিক বিপ্লবের মতো নয়। আবার 1789 ফরাসি দেশের ফরাসি বিপ্লবের মতো নয়, এটা একটা নতুন ধরনের। এটা পরবর্তী ভিডিওতে বলবো, আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি না। যাই হোক, এই যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, এখানে এটা কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই সমাজতন্ত্র সংশোধনমূলক কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিষ্ঠা সম্ভব নয়, সংস্কারের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বুর্জোয়া শ্রেণী যদি রাষ্ট্রকে, ক্যাপিটালিস্ট রাষ্ট্রকে বিপ্লবীদের ধ্বংস করার জন্য ব্যবহার করে, তাহলে কিন্তু বিপ্লবীরা তার পাল্টা শক্তি প্রয়োগ করবে। লেনিন বলেছেন, বিপ্লবীরা বিপ্লব করবে, বিপ্লব আকাশ থেকে পড়বে না, বিপ্লবের জন্য বিষয়গত পরিস্থিতি, অনাচার অবিচার থাকবে, সেই সঙ্গে সঙ্গে বিষয়গত অবস্থাও সৃষ্টি করতে হবে। বিষয়গত অবস্থা হচ্ছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মধ্যে চেতনা। বিপ্লবী পার্টি, কমিউনিস্ট পার্টি হলো শ্রমজীবী শ্রেণীর সশস্ত্র বাহিনী। বিপ্লব করতে গিয়ে শ্রমজীবী মানুষকে, বিপ্লবীদের দরকারে 1 পা এগিয়ে যাবে, 2 পা পিছিয়ে যাবে, পূর্বের যেখানে ছিল সেখান থেকে আবার 1 পা এগিয়ে যাবে। এইভাবে বিপ্লবের সফলতা লাভ করবে বিপ্লবী শ্রেণী। তাই সংশোধনমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে, সংস্কারমূলক ব্যবস্থার মাধ্যমে, অসমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে কখনোই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। সমাজতান্ত্রিক যে ব্যবস্থা, সেখানে কিন্তু শোষক শ্রেণীর সঙ্গে সর্বহারা শ্রেণী আপোষ করবে না। শোষক শ্রেণীর হাতে পুঁজিবাদী রাষ্ট্র, পুলিশ, মিলিটারি, গোয়েন্দা
জেলখানা সবই তাদের হাতে থাকে। তারা ব্যবহার করে বিপ্লবীদের ধ্বংস করবার জন্য। কিন্তু কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সেগুলিকে প্রতিরোধ করা হবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রলেতারি শ্রেণী তারা 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 পরাজিত বুর্জোয়া শ্রেণী, ক্ষয়িষ্ণু বুর্জোয়া শ্রেণীর যে অশুভ শক্তি, এবং এটাকে বলা হয় যে সমাজতান্ত্রিক বিপ্লবকে তারা পুনরায় বাতিল করে দিয়ে পুঁজিবাদকে ফিরিয়ে আনতে চাই। এই বিপ্লব, অর্থাৎ এটাকে বলা হয় প্রতি বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লবকে বানচাল করার জন্য যে বিপ্লব, সেটা হলো প্রতি বিপ্লব। এই প্রতি বিপ্লব যারা করে তারা প্রতিবিপ্লবী শক্তি। এটা সমাজতান্ত্রিক রাষ্ট্রে সর্বহারা শ্রেণী এটাকে ধ্বংস করবে। সমাজতন্ত্র একটা স্তর, সমাজ বিকাশের একটা স্তর। প্রত্যেকটা সমাজ বিকাশের স্তর একটা স্তরের মধ্যে আর একটা স্তরের জন্ম। আদিম সাম্যবাদী সমাজের গর্ভেই স্তরেই দাস সমাজের জন্ম। সমাজ বিকাশের দ্বিতীয় স্তর দাস সমাজের স্তরেই সামন্ততান্ত্রিক সমাজের জন্ম। সামন্ততান্ত্রিক সমাজের স্তরেই পুঁজিবাদের জন্ম। আর পুঁজিবাদের স্তরেই, পুঁজিবাদের মধ্যে থেকেই সমাজতন্ত্রের জন্ম। আর সমাজতন্ত্র হলো পুঁজিবাদী সমাজ আর হলো সাম্যবাদী সমাজ, এই দুইয়ের মধ্যবর্তী একটা সমাজ। এই সমাজ শ্রমজীবী মানুষের সমাজ। এই সমাজ ধনতন্ত্রের থেকে উন্নত, কিন্তু এই সমাজের সঙ্গে সাম্যবাদের পার্থক্য আছে। 4 নাম্বার, সমাজতান্ত্রিক সমাজের আরেকটা নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ-সাধন ঘটানো। কেন ব্যক্তিগত সম্পত্তি থাকবে না? ব্যক্তিগত সম্পত্তি থাকলে কি হয়? ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত মুনাফা, এর মধ্যে দিয়ে উৎপাদন বাড়ে। কিছু মানুষের হাতে সম্পদ, মূলধন কেন্দ্রীভূত হয়, আর আপামর জনসাধারণ এই মূলধনের মালিকানা থেকে বঞ্চিত হয়। তারা বেকার হয়, তারা খেতে পায় না। সুতরাং শোষণের উৎসই হলো ব্যক্তিগত মালিকানা। তাই সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানার অবসান ঘটিয়ে সমাজতন্ত্রে শোষণ থাকবে না, শ্রেণী অত্যাচার থাকবে না। এখানে ভোগ্যদ্রব্য রাষ্ট্রের মালিকানায় যাবে, তবে ভোগ্যদ্রব্যের উপর ব্যক্তিগত ব্যবহারের স্বাধীনতা থাকবে। তাই সমাজতন্ত্র শোষণ বঞ্চনাকে স্বীকার করে না। সমাজতন্ত্র উদ্বৃত্ত মূল্যকে শোষণ করার সিস্টেমকে বাতিল করে রাষ্ট্রীয় মালিকানাতে উৎপাদন হবে। 5 নাম্বার সমাজতন্ত্রের বৈশিষ্ট্য। দেখো, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সর্বহারা শ্রেণীর একনায়কত্বকে পরিচালনা করে। সর্বহারা শ্রেণী পরাজিত পুঁজিবাদের যে ধরন ধারণ, সেটাকে ধ্বংস করবার জন্য রাষ্ট্রকে ব্যবহার করে এবং প্রতি বিপ্লবকে ধ্বংস করবার জন্য চেষ্টা করে। 6 নাম্বার সমাজতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সমাজতন্ত্রের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র হচ্ছে প্রকৃত গণতন্ত্র। সকল মানুষের অধিকার সুনিশ্চিত হবে, সকল মানুষের স্বাধীনতা সুনিশ্চিত হবে, এবং এখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কাজ করবে, প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে। 7 নাম্বার সমাজতন্ত্রের 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র এমন একটা রাষ্ট্র হবে, এই রাষ্ট্র হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রকৃতি শোষণমূলক প্রকৃতি নয়। এই রাষ্ট্রের জেলখানা, এই রাষ্ট্রের গোয়েন্দা, এই রাষ্ট্রের সরকারি কর্মচারী তারা এমনই হবে যে তারা সেবামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি শোষণ ভিত্তিক নয়। সমাজতন্ত্র বিরোধী যারা, তাদেরকে ধ্বংস করবে। সকল মানুষের মধ্যে এই ধারণা তৈরি করবে যে প্রত্যেককেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে, কাজ অনুযায়ী আমরা প্রত্যেকেই মজুরি পাবো। 8 নাম্বার
8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাম্যবাদ প্রতিষ্ঠা করা সমাজতন্ত্রের চূড়ান্ত লক্ষ্য। সমাজতন্ত্রের রাষ্ট্রের প্রকৃতি ধ্বংসমূলক নয়। সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেকটা মানুষকে কাজ দেবে, কাজ অনুযায়ী মজুরি দেবে, বেকারত্ব দূর করবে, বিজ্ঞান প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করবে, প্রতিবিপ্লবী শক্তিকে বানচাল করবে, সুস্থ সংস্কৃতি গড়ে তুলবে। এরই মধ্য দিয়ে সমাজতন্ত্র আস্তে আস্তে উন্নত হবে। প্রযুক্তিবিদ্যার উন্নতিকে, পরিবহন ব্যবস্থার উন্নতিকে, বিজ্ঞানের উন্নতিকে কাজে লাগাবে সমাজকে উন্নত করবার জন্য। অর্থাৎ সমাজতন্ত্র থেকে একটা উন্নত পর্যায়, সেটা হলো সাম্যবাদ। সেই সাম্যবাদ প্রতিষ্ঠা করা সমাজতান্ত্রিক ব্যবস্থার মূল লক্ষ্য। সমাজতন্ত্রে এটা ব্যাখ্যা করা হয় যে ইতিহাসকে মানুষ পরিচালনা করে, মানুষকে ইতিহাস পরিচালনা করে না। ইতিহাস মানে হলো শুধু রাজে রাজে যুদ্ধ নয়, ইতিহাস হচ্ছে সভ্যতার অগ্রগতি কিভাবে ঘটেছে, সত্য উদ্ঘাটনের বিষয় হলো ইতিহাস। যাই হোক, আজকের ভিডিওতে আমি সমাজতন্ত্রের টার্গেট বা উদ্দেশ্য নিয়ে আমি পয়েন্ট আকারে আলোচনা করেছি, যেখানে অর্থনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য, সাংস্কৃতিক উদ্দেশ্য আলোচনা করেছি। আর সমাজতন্ত্রের কতগুলি নিজস্ব বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে তোমাদের আমি আলোচনা করলাম। এখানে আমি 8টা পয়েন্ট বলেছি। এই পয়েন্ট আকারে তোমরা ভিডিও শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো করে শুনলে ভালো হবে। এই বলে আজকের ভিডিও অনেকটা বড় হয়ে গেল, তোমরা ভালো করে দেখবে। হ্যাঁ, এটাও থিঙ্ক করবে যে আমার মার্কসের উপরে যেসব ভিডিওগুলো আছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, বিপ্লবের তত্ত্ব, রাষ্ট্রতত্ত্ব, একাধিক ভিডিও আমার মার্ক্সবাদের উপরে আছে। বিএ মেজর কোর্স এমএ তারা অনেক উপকার হবে। তো আমার দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই যে বিভিন্ন থিওরি ভিডিওগুলো আছে, এগুলো তোমরা খুবই ভালো দেখছো। হ্যাঁ, আমি খুব খুশি। আর যারা এখন নতুন, যারা আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরাতন তারা শেয়ার করবে, লাইক করবে এবং ভিডিও ভালো করে সময় দিয়ে দেখবে যে ভালো লাগবে। খুব একটা আমি ইনফরমেশন ভিত্তিক আমি ভিডিও বানাই, আমি চেষ্টা করি পড়াশোনা করেই ভিডিও বানাই। তখন এটা একাডেমিক বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাডেমিক বিষয়ের ভিডিও হয়তো অপেক্ষাকৃত ভাবে অন্যান্য ভিডিও যেভাবে দেখে ততটা দেখে না, তবু যারা দেখে তাদেরকে আমার তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ। আর যাতে আরো বেশি মানুষ দেখে, তার জন্য তোমাদের প্রচেষ্টা, তোমাদের ভূমিকা মানে ইতিবাচক হলে, আরো ইতিবাচক হলে আমি খুবই খুশি হব। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।